আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক চলছে। অন্তর্বর্তী সরকারের শপথ বুধবার। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলছে বিএনপি। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সব পক্ষকে সংযত আচরণের আহ্বান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বঙ্গভবনে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ডক্টর আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খানও বৈঠকে উপস্থিত রয়েছেন। বুধবার অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে বঙ্গভবন থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। ইফতেখার, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা সংবাদে জানলাম যে বঙ্গভবনে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠক চলছে। সন্ধ্যে 7টায় আপনার সাথে আমার কথা হয়েছে। এবার বলবেন সর্বশেষ পরিস্থিতি আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আমি বঙ্গভবনের গেটে রয়েছি বিকেল থেকেই। আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে আসলে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন দলের প্রতিনিধিদের বৈঠক চলছে। আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যা 6:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি প্রতিনিধি দল, যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে ডক্টর আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং ডক্টর তানজিম উদ্দিনকেও আমরা প্রবেশ করতে দেখেছি। এর কিছুক্ষণ পরে আমরা দেখেছি 3 বাহিনীর প্রধান, সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের বঙ্গভবনে প্রবেশ করতে। এছাড়াও যে শিল্পাঞ্চল বা শিল্প কারখানাগুলো যাতে সচল থাকে এবং তাতে কোনো ধরনের যাতে নাশকতা বা সহিংসতা ছড়িয়ে না পড়ে তার নিরাপত্তা চেয়ে আমরা দেখেছি যে বিশিষ্ট শিল্পপতি একে আজাদের নেতৃত্বে 3 সদস্যের একটি ব্যবসায়ীদের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করছে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি এবং সাংবিধানিকের সাথে মিল রেখে সেটা কি সামরিক সমর্থিত হবে নাকি জাতীয় ঐক্যমতের সরকার হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আজ না হলেও আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে এবং সরকার কি হবে তার একটা রূপরেখা আমরা পেতে পারি। এখনও পর্যন্ত আসলে আমরা স্পষ্টভাবে ধারণা পাইনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা কে থাকছেন, কারা এর সাথে করছেন। সব কিছুরই একটা সরকারি রীতিনীতি এবং আচার আছে। সেই আচার এবং রীতি এবং নীতি কি হবে সেটা নিয়ে এখনও বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, 3 বাহিনীর প্রধান এবং ব্যবসায়ী সংগঠনরা আছেন। আমরা আমাদের যে আসলে কি আসছে বা কি ধরনের রূপরেখা তৈরি হচ্ছে সেটির জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সাইদুর। ইফতেখার, অনেক ধন্যবাদ আপনাকে বঙ্গভবন প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রস্তাব পেলে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হবেন। ভারতের একটি টেলিভিশন এনডিটিভিতে সাক্ষাৎকারে কথা জানান ডক্টর ইউনুস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ,
কেননা তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। ডক্টর ইউনূস আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে এখন তাদের বাড়ি ফেরা উচিত বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়ে বিএনপি বলেছে, তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ছাত্রদের প্রস্তাব করা নিয়ে বলেছেন, বিএনপির কাছে নাম চাইলে তারা নাম দেবেন, তবে ছাত্রদের উপরও তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন রাহুল রায়। এখন অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন। একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন, তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা। এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। তখনই আমাদেরকে ডাকবেন, আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল জানিয়েছেন, কোনো ধরনের অরাজকতা যেন না হয় তা নিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। এবং জনগণকে তিনি আর থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। গুলশান কার্যালয়ের সামনে মিছিল নিয়ে এসে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করছে ভারত সরকার। প্রিয় দর্শক, এবারে প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এর আগে টুবাস শহরে হামলায় 4 জন নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 ফিলিস্তিনি নিহত এবং 71 জন আহত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায়, গাজায় গত জুনের তুলনায় জুলাই 50% শিশু অপুষ্টির শিকার হয়েছে। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39,653 জনে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ।
নাটোরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের বেগুন। অনুকূল আবহাওয়ায় বেগুনের ফলন ভালো হয়েছে, তবে চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে বেগুনের দামে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক এবং বেগুন ব্যবসায়ীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন খাল খনন না হয় ভয়াবহ নাব্যতা সংকটে গাইবান্ধার করতিয়া ও কাটাখালী নদী। গ্রীষ্মে পানি না থাকলেও বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়। আর প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশপাশের এলাকা। এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে গত মাসে ২,২৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গত জুলাই ২০২৩ সালের একই সময়ের তুলনায় তুরস্কের রপ্তানি আয় বেড়েছে ১৩.৮%। তবে আমদানি ৭.৯% কমে হয়েছে ৩,২৩০ কোটি ডলার। এদিকে গত ৪ বছরের মধ্যে জাপান থেকে খাদ্য, কৃষি, বনজ এবং মৎস্যজাতের পণ্যের রপ্তানি প্রথমবারের মতো কমেছে। সম্প্রতি জাপানের কৃষি, বন এবং মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে ২০২৩ সালের একই সময়ের তুলনায় পণ্যের রপ্তানি ১.৮% কমে ৭০,১৩০ কোটি ইয়েন বা ৪৭৬ কোটি ডলার হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন না। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।